বৌমা, তোমার উপহারগুলো সবাইকে দেখাও তো। সবাই তখন বিপাশাকে ঘিরে বসে আছে। কাল এবারই ছোট ছেলে জয়ের বিয়ে হয়েছে। আজ সকালে শ্বশুরবাড়িতে পা রাখা নতুন বউয়ের। পাট ভাঙা তাঁতের শাড়ি পরে হাজার রকম নিয়ম পালন করতে করতে ক্লান্ত বিপাশা। তার মধ্যে হাসি মশকরা তো চলছেই, তবুও মুখের হাসিটা বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা এমনভাবে ছুটে আসছে নতুন বউ দেখবে বলে, মনে হচ্ছে কোনো এক ভিন গ্রহের প্রাণী। এরই মাঝে হঠাৎ শাশুড়িমা বলে উঠলেন, শাড়ি পরতে জানো না? এমনভাবে পরেছ যে ঢ্যাপসা লাগছে। বাড়িতে মনে হয় কোনো কাজকর্মই করতে না, খালি খেয়ে খেয়ে গতরটা বাড়িয়েছ। উপস্থিত সকলে পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। বিপাশার বড় যা মলি কানের কাছে আস্তে আস্তে বলল, মায়ের কথা ওই রকমই, তুমি কিছু মনে করো না। তবে সহ্য করার মেয়ে নয় বিপাশা। সকলের সামনেই বলল, আমাদের এটা প্রেমের বিয়ে নয়, সম্বন্ধ করে বিয়ে। যখন দেখতে গিয়েছিলেন তখন চেহারাটা এই রকমই ছিল। একটা স্লিম ফিগারের মেয়ে আনলে পারতেন। কেউ একজন বলে উঠল, বাবা, নতুন বউয়ের মুখের ভাষা কি? বিপাশা বলল, কেন? যেরকম প্রশ্ন আসবে সেরকমই উত্তর হবে। শুরুটা এরকম হলো ভেবে মনটা সামান্য খারাপ হয়ে গেল, তবে তা কাউকে বুঝতে দিল না। মনে মনে ভাবল, বাবা মায়ের কথায় বিয়ে করে ফেললাম। ছোট্ট পরিবার, পাত্র সরকারি চাকুরে, সংসারে রয়েছে বড় যা, ভাসুর আর শাশুড়ি। শ্বশুর গত হয়েছেন বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু শাশুড়ি একাই যে 100 তা বোধহয় কেউ বুঝে উঠতে পারেনি। বুঝতে পারল সংসারটা করতে হলে অভিনয় করে যেতেই হবে। নিজের ঘরে এসে বেশ কিছুক্ষণ কেঁদে নিজেকে খানিকটা হালকা করে ফেলল। মোবাইলটা হাতে নিয়ে দেখল সাহেব অনলাইনে। টাইপ করতে শুরু করলো। সমস্ত ঘটনাটা বলল সাহেবকে। সাহেব বলল, আরে এত কিছু ভাবছিস কেন? নতুন জায়গায় মানিয়ে নিতে একটু সময় তো লাগবে, ঠিক হয়ে যাবে সব। বিপাশা বলল, আমাকে চেনে না, আমি ছেড়ে দেওয়ার পাত্রী নই। বেশি পিছনে লাগলে দেখিয়ে দেবো কত ধানে কত চাল। বলল, এই তো নিজের ফর্মে ফিরে এসেছিস, বর কই তোর? বিপাশা বলল, তুই কিছুই জানিস না, আজ তো কাল রাত্রি, আজকে আমাকে আমার বরের মুখ দেখতে নেই। সাহেব বলল, ওকে, তাহলে স্বপ্ন দেখো। গুড নাইট, ঘুমিয়ে পড়ি বুঝলি? কাল তো তোর বউ ভাত খেতে হবে, আজকেরটা হজম না হলে কাল খাবো কি করে? টাটা। বিয়ের পর্ব মিটতেই সবাই যে যার বাড়ি ফিরে গেল। বিপাশাও অফিস যাবে আজ থেকে, তৈরি হচ্ছে অফিসের জন্য। হঠাৎ শাশুড়িমা এসে বললেন, এত বেলায় ঘুম থেকে উঠলে চলবে না, এবার সকাল সকাল উঠে রান্নাঘরে ঢোকার ব্যবস্থা করো। যাও, দেখো কি রান্না বসবে। আমি কেন রান্নাঘরে যাব? জয় তো বলেছিল রান্নার লোক আছে, তবে সে কি কাজ ছেড়ে দিয়েছে? শাশুড়িমা বললেন, তুমি এসে গেছো, রান্নার লোকে হাতে খাবো কেন? ঘরের বউ রান্না করবে। এতদিন তো খাচ্ছিলেন, বৌমা এনেছেন নাকি রান্নার লোক এনেছেন? আমি এসব পারবো না। ব্যাস, শুরু হয়ে গেল। জয়কে দেখতে পেয়ে বলে উঠলেন, খোকা দেখ, তোর বউ রান্না করতে পারবে না বলছে, তার রান্নাটা কে করবে? আমি রান্না করব আর ও বসে বসে খাবে? বিপাশা বলল, আমি তো আপনাকে রান্না করতে বলিনি, বলেছি আমি করব না, আমার অফিস আছে, যে রান্না করছিল তাকে ডেকে আনুন। শাশুড়িমা ভেবেছিলেন এতদিন যেভাবে সবাইকে জব্দ করে রেখেছিলেন সেইভাবেই চালিয়ে যাবেন, কিন্তু তা তো হচ্ছে না। বললেন, বাড়িতে কি তোমাকে বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় শেখানো হয়নি?
বিপাশা: হ্যাঁ, শিখিয়েছে, তবে অন্যায় দেখলে আমি আবার ছোট বড় বিচার করি না। প্রতিদিনই খুঁটিনাটি বিষয় নিয়ে শাশুড়ি বৌমার ঝগড়া চলে। সারাদিন অফিসের কাজের পর বাড়ি এসে একটুও শান্তি পায় না। জয় কিন্তু নির্বাক দর্শক। মা ও বউয়ের ঝগড়ার মাঝে কখনো নাক গলায় না। বিপাশা না পেরে একদিন জয়কে বলে ফেলল, আমাকে যথাযোগ্য মর্যাদা না দিতে পারলে আমি এই সংসার করতে পারবো না। রোজ রোজ তোমার মায়ের বাক্যবাণ আমার সহ্য হয় না। জয় বলল, আমার কিছু বলার নেই, যা ভালো বোঝো করো। বিপাশা বলল, মানে তুমি মাকে কিছু বলবে না? জয় বলল, মাকে কি বলবো? তুমি আগে নিজেকে ঠিক করো। আমার অনেক আগেই এ কথা তোমাকে বলা উচিত ছিল। দিন নেই রাত নেই সব সময় সাহেবের সঙ্গে ফোনে কথা বলছো। কি এত কথা তোমাদের? বিয়ের আগে যা ছিল ছিল, বিয়ের পরে ছেলে বন্ধু মানেটা কি? বিপাশা বলল, কি বলছো জয়? সাহেব আমার বন্ধু, আমি ওর সঙ্গে আমার সুখ দুঃখের কথা শেয়ার করি। আমারও তো মন আছে, কার সঙ্গে কথা বলবো। তোমার তো আমার সঙ্গে কথা বলার সময় নেই, নিজের বন্ধু বান্ধব কাজ নিয়ে ব্যস্ত থাকো। আমি তো তোমাকে কখনো সন্দেহ করি না, জিজ্ঞাসা করি না কেন এত রাত হয় তোমার বাড়ি ফিরতে। জয়ের এই ধরনের মানসিকতা দেখে বিপাশা মনে মনে ভাবল, এত সন্দেহপ্রবণ মানুষের সঙ্গে সারা জীবন কাটানো মোটেই সম্ভব নয়। এ বাড়িতে ভাসুর বড়জা কোনো বিষয়ে সেরকম মাথা ঘামায় না, কিন্তু বাকি দুজন মানুষ যাদের সঙ্গে চলতে হবে তারা তো প্রতিপক্ষ হয়ে উঠেছে দিন দিন। জীবনযুদ্ধ ক্রমশ কঠিন হয়ে উঠছে, আর সম্ভব নয়। এই ভেবে বাবা মাকে বলে ফেলল জয়কে ডিভোর্স দেওয়ার কথা। মা খানিকটা বোঝানোর চেষ্টা করলো, সংসার করতে গেলে এরকম একটু আধটু হয়, তাই বলে ডিভোর্স? বিপাশা ভেবেছিল বাবা নিশ্চয়ই তার পাশে থাকবেন, মেয়ের অসম্মান তিনি মোটেই বরদাস্ত করবেন না। কিন্তু তিনিও মেয়েকে বললেন, দেখ মা, আর একটু চিন্তাভাবনা কর। আর সাহেবের সঙ্গে কথা বলাটা ওরা যদি পছন্দ না করে তাহলে কথা বলিস না। বাবা এই কথা বলবে বিপাশা ভাবতেও পারেনি। বুঝতেই পারল বাবা মা এই বৃদ্ধ বয়সে মেয়ে আবার ফিরে আসবে সেটা চাইছেন না। নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তবে ওই সন্দেহবাতিক মানুষটির সঙ্গে পথ চলা কিছুতেই সম্ভব নয়। সেদিন অফিস ছুটির পর বিপাশা সোজা সাহেবের বাড়ি চলে গেল। বিপাশা আর সাহেবের বন্ধুত্ব সেই স্কুল জীবন থেকে। সাহেবের মা বিপাশাকে ঘরের বউ করবে বলে মনে মনে ঠিক করেছিলেন, কিন্তু বিপাশা অন্য জায়গায় বিয়ে করায় উনি একটু অবাক হয়েছিলেন। কলিং বেলের শব্দে সাহেবের মা রান্নাঘর থেকে এসে দরজা খুললেন, বললেন, আরে বিপাশা যে, এই অসময়ে, সব ঠিক আছে তো? বিপাশা বলল, আর বলো না, কেন যে বিয়েটা করতে গেলাম একটা অচেনা ছেলেকে, জীবনটাই শেষ করে দিল। সাহেব কোথায় গো? সাহেব ওর ঘরেই আছে। বিপাশা সাহেবের ঘরে গিয়ে বলল, বেশ শান্তিতে ঘুমোচ্ছিস, অফিস যাসনি? সাহেব বলল, এখনো তো বিয়ে করিনি, তাই শান্তিটা আছে। আরে তোর মতো তো সুখের চাকরি নয়, কাল নাইট ছিল, তাই এখনো ঘুমোচ্ছি। বল, কি খবর? সোজা বাড়িতে চলে এলি? আমি জয়কে ডিভোর্স দেব। সাহেব লাফ মেরে উঠে বসে বলল, কি বলছিস তুই? পাগল হলি নাকি? না রে, ভীষণ সন্দেহপ্রবণ মানুষ, তোর সঙ্গে কথা বলি বলে জেলাস ফিল করে, যত সব উল্টোপাল্টা কথা। সাহেব বলল, ওই জানিস, প্রিয়াঙ্কার সঙ্গে না আমার বেশ জমে উঠেছে। বিপাশা বলল, শোন সাহেব, মজা করিস না, আমি ভীষণ সমস্যার মধ্যে আছি আর তুই প্রিয়াঙ্কার কথা বলছিস।
একবার বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আবার ও বাড়িতে ফিরলে ওরা আমাকে কি করবে ভাবতে পারছিস? সাহেব বলল, ফিরবি কেন? কদিন বাবা মায়ের কাছে গিয়ে থাক। ডিভোর্স বললেই কি ডিভোর্স হয়? এটা কি মুড়ির মোয়া? চুপচাপ থাক কিছুদিন, দেখবি সব ঠিক হয়ে যাবে, তোকে নিতে চলে আসবে। বিপাশা বলল, বুঝতে পেরেছি, আসলাম, বলে কাঁধে ব্যাগটা নিয়ে সোজা নিচে নেমে গেল। সাহেবের সহযোগিতা না পেয়ে বিপাশা খানিকটা শান্ত হয়ে গেল। ভাবল, সাহেব কোনোদিনই ভুল পরামর্শ দেয় না, বাবার কাছেই যাই। যেতে যেতে জয়কে ফোন করে বলল, আমি বাপের বাড়ি চলে এসেছি, আর তোমাদের ওখানে ফিরবো না। জয় বলল, মানেটা কি? কিছু না বলে বাড়ি থেকে চলে গেলে, আবার বলছো ফিরবো না? হ্যাঁ, ফিরবো না, কোনো দিনই ফিরবো না। জয় বলল, ও বুঝেছি, সাহেবের সঙ্গে সব সেটিং হয়ে গেছে, তাই তো? বিপাশা বলল, কি আর করব, তোমার তো মা আর বউকে কিভাবে ম্যানেজ করে চলতে হয় জানা নেই, সব সময় মায়ের আঁচলের তলায় বসে আছো, তোমাকে বউ নিয়ে সংসার করতে হবে না, বলে ফোনটা কেটে দিল। কিন্তু ভেতরে একটা কষ্ট হচ্ছে, মুখে যতই বলুক না কেন, অনেক দিন একসঙ্গে থেকেছে, কেমন যেন অশান্ত লাগছে মনটা। বাপের বাড়ি গিয়ে ব্যাগটা খাটের ওপর ফেলে মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে লাগলো। বাবা মা মেয়ের জেদের কথা জানতো বলে কেউ কিছু বলল না। বিপাশা এ বাড়িতে থেকে অফিস করতে থাকে, আর জয় নিজের বাড়িতে। দিনের পর দিন ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে দেখে মা জয়কে বলল, তুই এবার অন্য কিছু ভাব, বিপাশা আর আসবে না, তারপর ও যা জেদি, ওকে নিয়ে সংসার করা সম্ভব নয়। জয় কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল। বিপাশা চলে যাবে ওর জীবন থেকে, সেটা কিছুতেই মেনে নিতে পারছে না। বারবার ফোন করবার চেষ্টা করে, কিন্তু কেমন যেন সংকোচ হয়। হয়তো বিপাশা সাহেবের সঙ্গে নতুন জীবন করবার চেষ্টা করছে। না, দরকার নেই, এই ভেবে ফোনটা রেখে দেয়। একদিন সাহেব জয়কে ফোন করে। সাহেবের ফোনটা জয় ধরে বলে, আমি জানি তোমরা বিয়ে করছো, আর কটা দিন, আমি উকিলের সাথে কথা বলেছি, হয়ে যাবে। আমি জানি তোমাদের দুজনের দীর্ঘদিনের সম্পর্ক, তোমরা ভালো থেকো, সুখে থেকো। সাহেব বলল, হ্যাঁ, আমাদের বিয়ের দিন ঠিক হয়ে গেছে। আমি ভেবেছিলাম কার্ডটা তোমার বাড়ি গিয়ে দিয়ে আসবো, কিন্তু হাতে সময় নেই। আমি একটু বাদে কার্ডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আশা চাই, আশায় থাকবো, বলে ফোনটা কেটে দিল। জয় সারা শরীর অবশ হয়ে গেল। তাহলে ওরা নাকি বন্ধু ছিল, এইভাবে আমার জীবনটা নষ্ট করলো। কিছুক্ষণ বাদেই মেসেজ ঢুকলো। জয় মেসেজটা ওপেন করে দেখল, একটা বিয়ের কার্ড, লেখা সাহেব ওয়েটস প্রিয়াঙ্কা, সঙ্গে আরও কিছু লেখা, জয়, বিপাশা আমার বন্ধু, আমরা শুধুই বন্ধু। শুধু তুমি নও, আমাদের দুজনের পরিবারও ধরে নিয়েছিল একটা মেয়ে আর একটা ছেলে কখনো বন্ধু হতে পারে না। তাদেরও প্রশ্ন ছিল কেন আমরা দুজনে বিয়ে করছি না। ওনারা পুরনো দিনের মানুষ, পুরনো ধ্যান ধারণা নিয়ে চলেন, মননে আধুনিক হতে পারেনি। কিন্তু তুমি আজকের দিনে ছেলে হয়েও মনটাকে আধুনিক করতে পারোনি। একটু সহজভাবে ভাবলেই জীবনটাও অনেক সহজ হয়ে যাবে। আমি বিপাশাকে অনেক ছোট থেকে বন্ধু হিসেবে পেয়েছি, তাই ওকে তোমার থেকে ভালোভাবে চিনি। তুমি বিপাশাকে ফোন করো, ও তোমার ফোনের অপেক্ষায় বসে আছে। আসলে একটু জেদি মেয়ে, কিন্তু সৎ স্পষ্ট বক্তা, সুন্দর মনের মানুষ। ওকে হারিয়ে ফেলো না। আমার বিয়েতে তোমাদের দুজনের একসঙ্গে আসা চাই।
আর সেটাই হবে তোমাদের তরফ থেকে আমাকে দেওয়া সেরা উপহার। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।